আলহামদুলিল্লাহ, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। এই আজকের ক্লাসে মূলত আমরা টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। আর ইংরেজিতে জি তুমি স্যার। যদি টেন্স ভালোভাবে জানো, টেন্সের পরে রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, ভয়েস, নারেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর একটু মনে করো যে প্রিপোজিশনের নলেজ, এইটুকু যদি ভালো মতো তোমার আয়ত্তে থাকে তাহলে ইনশাল্লাহ আর কিছু লাগে না। তো সর্বোপরি হলো প্রথমে যে তোমাকে টেন্সের নলেজটা থাকতে হবে। টেন্সের নলেজ যদি থাকে তাহলে কি হবে, তুমি একটা বাক্য পড়ার পরে এটা ভালোভাবে বুঝতে পারবে। আর তাছাড়া কি হবে, তুমি ভুল অর্থ করবে, অথবা যখন বলবে কাউকে তখন হয়তো ভুল করে যেটা বলতে চাচ্ছ সেটা না বলে হয়তো দেখা গেল অন্য কিছু বলে ফেললে, এরকম হবে। মনে করো কেউ যদি এরকম হঠাৎ লিখে ফেলে, আশা করি আমার লেখা তোমরা দেখতে পাবে। যেটা লিখতেছি, মনে করে এরকম কেউ লিখে ফেলছে যে আই ওয়েন্ট টু কলেজ টুমোরো। আমার এই বাক্যটা একটা মিস্টেক আছে, দেখো তো তোমরা ধরতে পারো কিনা। আই ওয়েন্ট টু কলেজ টুমোরো, সেই মিস্টেকটা কি স্যার যে আমি এখানে আমার ওয়েন্ট ওয়েন্ট হয়েছে স্যার, এটা তো পাস্টের। টুমোরো তো পাস্ট, ফিউচার। আর টুমোরো হলো ফিউচার, এটা আমি জি। মিক্স করে ফেলেছি। অর্থাৎ আমি জি স্যার। আগামীকাল কলেজে গিয়েছি, তা আগামীকাল তো আসেই নাই, আমি আগামীকাল কলেজে কিভাবে গিয়েছিলাম। অর্থাৎ তাহলে এটাকে আমরা যদি রাইট সেন্টেন্স করতে চাই তাহলে হবে কি, আই, যে আগামীকাল আমি কলেজে যাব এরকম হতে পারে। আই শ্যাল, তোমাদেরকে গতদিন বলেছিলাম ব থাকলে শ্যাল আর বে থাকলে উইল। আই শ্যাল গো টু কলেজ টুমরো, এইটা যেমন মনে করো মিলে। অথবা আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, এরকম হলে মিলে। তো এই জিনিসগুলো বুঝবে। অথবা অনেক ভালো ছাত্র, সে যখন তোমার এরকম ধরনের বাক্য বলে যে আমি কলেজে যাইতেছি বা আমি কলেজে যাই, সে যদি এরকম বাক্য বলে আই এম গো টু কলেজ, তাহলে কিন্তু সে একটা মস্ত বড় ভুল করেছে। আমি কলেজে যাইতেছি, আই এম গো টু কলেজ তো হয় না, হবে কি, আই এম গোয়িং স্যার আই এম গোয়িং হবে। টু কলেজ। অথবা বলতেছে আই গোয়িং টু কলেজ, জি স্যার। এরকম ভুল করে এরকম বলতেছে আই গোয়িং টু কলেজ। আসলে মূলত বাক্য ছিল কি, যে দুটো বাক্যই মূলত ছিল কি, রং ছিল, তাই না? জি স্যার। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ তো ইনশাল্লাহ? জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা, এই যে আমি যখন মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো তোমরা শুনছো কিনা, তখন একটু সাড়া দিবে, কারণ ওই যে গ্রুপ থেকে অনেকে ভুলে কল দিয়ে ফেলতেছে, তো দেখে গেল ওই কলগুলো আসলে এদিকে মাইক্রোফোনটা অফ হয়ে যায়। এই জন্য, যেহেতু আমি আমার মোবাইলের মাইক্রোফোনই ব্যবহার করতেছি, এই জন্য ও, জি স্যার। আমার যেটা স্যার মনে হয় কিছুক্ষণ আগে কি তোমার তাইলে কি হয়তো বা কোনো কথা এরকম মিস হয়ে যেতে পারে। তো তো তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, আমি তো নিজেও হাতে কিছুটা বুঝতে পারবো। আর সর্বোপরি যদি দেখা যায় যে আমার কথা কিছুক্ষণ ধরে তুমি শুনতেছো না, কিন্তু অথচ এই যে আমি টানতেছি, এরম দাগ দিতেছি, তখন তোমরা কি করবে, কেউ হয়তো একজন কল দিবে, তাহলে আমি এটা বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ না বা বুঝতে পারতেছো না। অনলাইনেই কল দিবে, সমস্যা নেই, তাহলে আমি তখন এটা বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে তোমাদেরকে যে জিনিসটা করার আশা রাখি সেটা হলো তোমাদের বেসিক জিনিসগুলো, অর্থাৎ এই জিনিসগুলো তোমার যদি ভালো জানা থাকে তাহলে তোমার রাইটিং সেকশনে কখনো বাদবে না, তোমার স্পোকেন ইংলিশে কখনো বাদবে না। তুমি যে কোনো জিনিস পড়লে সুন্দর বুঝবে এবং এটার আনসার তুমি করতে পারবে। যদি তোমরা লেগে থাকো একটু একটু করে, অনেক দূর এগিয়ে যেতে পারবে। এই যে আমি এখনো বোর্ডের খাতাগুলো দেখতেছিলাম, দেখো একটা ছেলে সবকিছু খুব ভালো লেখছে, কিন্তু যখনই লেখছে যে আই এম গো টু ঢাকা, যখন এই ধরনের বাক্য লেখছে তখন আর কিন্তু আমরা তাকে এ প্লাস মার্কস দিই না।
কারণ আমি এখান থেকে বুঝতেছি যে এই ছাত্রের A+ পাওয়ার যোগ্যতা নেই। ঠিক আছে, যে জি কথা স্যার। বলছে একটু প্রয়োজনে মাইক্রোফোনটা, তার মাইক্রোফোনটা একটু অফ রাখবে, ঠিক আছে, যদি অন্য কারো সাউন্ড আসে। আচ্ছা, হ্যাঁ, আলিফ ঠিক আছে। ইসলাম, ব্যাকগ্রাউন্ড থেকে মাইক সাউন্ড আসতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাই করবে ইনশাল্লাহ। আর আই এম গো টু কলেজ, যখন এই ধরনের মিস্টেক করো বাক্যে, আবার মনে করে এরকম আছে, যখন আমি দেখি যে মনে করে এরকম আছে যে হি গোজ টু ঢাকা। এখন এখানে কেউ যে লিখেছে হি গো টু ঢাকা, কিন্তু হবে হলো কি হি গোজ টু ঢাকা। বিষয়টি বুঝতে পারছো কিনা দেখো। আমি এগুলো ব্যাখ্যা করব কখন কি হবে। হি গোজ টু ঢাকা, আসলে বাক্যটা হওয়ার কথা এরকম, কিন্তু কেউ তার রাইটিং সেশনের মধ্যে যে লিখেছে হি গো টু ঢাকা, তখন আমরা ধরেই নিই যে এই ছেলেকে A+ মার্কস দেওয়া ঠিক হবে না। অর্থাৎ লেখছে সুন্দরী, কিন্তু এই মিস্টেক গুলো যখন করেছে তখন আমরা ধরেই নিই যে এই ছেলেটার বেসিকটা দুর্বল আছে, আর এই দুর্বল বেসিক নিয়ে সে যদি A+ পায় তাহলে তো সমস্যা। অবশ্য অনেক টিচার কিন্তু A+ মার্কস দিয়ে বসে, কিন্তু যারা একটু সচেতন, ভালোভাবে খাতাগুলো দেখে, ওনারা কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে A+ মার্কস দিবে না। কারণ আমরা যারা খাতা দেখি তারাও আমরা পরামর্শ করেছিলাম, তো তখন এটা বলেছিল যে এরকম যদি করে, দেখো মনে করে একটা প্যারাগ্রাফে খুব সুন্দর লিখেছো, তোমাকে 12 বা 13 দেওয়া হবে 15-এর মধ্যে, অথবা 10-এর মধ্যে 8 বা 9 দেওয়া হবে। কিন্তু ওই প্যারাগ্রাফের মধ্যে তুমি এই ধরনের মিস্টেক করেছো, হবে S/S, কিন্তু তুমি এটা দেও নাই। তখন ওই ক্ষেত্রে আমরা তোমাকে দিব 7, A+ মার্কস আর দিব না। আমার বিষয়টা খুব ভালো করে খেয়াল করো। এবং আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার এই কথাগুলো আসলে যদিও টেন্স নিয়ে আলোচনা করব, অনেক দিকে অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে তোমাদের যেহেতু শিক্ষণীয় বিষয়, তোমরা এটা চিন্তা করবে, দেখবে তোমাদের শেখার কিছু আছে। যদি তোমরা প্রথম দিন থেকে ইংরেজি পড়ার নিয়ত করে যে আমি বেশি বেশি ইংরেজি পড়বো, আমার লাইফে ইংরেজি যে কোনো কিছু পেলে আমি এটা রিডিং করতাম, তো তুমি কি করবে? ইংরেজি যত প্যারাগ্রাফ আছে, 25টা হোক 30টা হোক, তোমার হাতে সময় আছে। তুমি প্রতিদিন যদি একটা প্যারাগ্রাফ পড়ো তাহলে মাসে 30টা প্যারাগ্রাফ হয়। তো যেগুলো বিভিন্ন বোর্ডে এ যাবৎ এসেছে, SSC এবং SSC, ভালো করে খেয়াল করো, এ যাবৎ যেগুলো এসেছে বা সূচিপত্রে যা আছে, এই প্যারাগ্রাফ গুলো তুমি যদি রিডিং পড়ো, মাসে একটা করে পড়লে, দিনে একটা করে পড়লে মাসে হয় 30টা। তো তুমি কিছু কিছু জিনিস আছে তোমার আইডিয়া আছে, আর কিছু কিছু জিনিস আছে তোমার আইডিয়া নাই, তুমি পড়লে সেখানে আইডিয়া পাবে। যেমন এবার ইন্টারমিডিয়েটে যে প্যারাগ্রাফ এসেছে সেটা হলো সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ। আর আরেকটা এসেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মূলত আমি জানি এটা SSCর একটা প্যারাগ্রাফ, পহেলা বৈশাখ। এখন পহেলা বৈশাখ সম্পর্কে অনেকে লিখতে যে মনে করো সে জীবনে এটা পড়ে নাই, তখন সে কিছু ওইভাবে গুছায় লিখতে পারে নাই। আর অনেকেই যাদের রিডিং পড়াও ছিল, ধারণা ছিল, তারা কিন্তু সেখানে লিখতে পেরেছে এবং মার্কস পেয়েছে। ঠিক অনুরূপ ভাবে সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, যেটা আরেকটা এসেছে, সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামের জীবন, এটার একটা তুলনা করতে বলেছিল। তো শহরের জীবন কেমন, আর কান্ট্রি মানে কিন্তু এটা হলো যে গ্রামের জীবনকে বোঝাচ্ছে কান্ট্রি লাইফ। অর্থাৎ কান্ট্রি লাইফটা কেমন, শহরের লাইফটা যেমন আধুনিক পরিবেশ, এখানে শিক্ষার পরিবেশ আছে, বড় বড় কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বড় বড় বিল্ডিং আছে, বড় বড় হসপিটাল আছে, এই দ্বারা আধুনিক সুবিধা, রাস্তাঘাট উন্নত, এইগুলো যেমন শহরের সুবিধা, এগুলো যারা লিখতে পারছে তারা মনে করো মার্কস পেয়ে গেছে। সাথে গ্রামের জিন্দেগি, গ্রামের জীবন কেমন, গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে, সবকিছু ন্যাচারাল পাওয়া যায়, এই জিনিসগুলো এখানে বলে যে হই হুল্লোড় কম, শহরের জীবন অনেক ব্যস্ত জীবন, সকালে উঠে পাখির ডাক শোনা যায়, এরকম। আর নেগেটিভ সাইড গুলো কি,
যেমন হাই রাইজিং বিল্ডিং হয়তো কম আছে, অনেক রাস্তাঘাটি থাকে কাঁচা, যাতায়াত ব্যবস্থা হয়তো দুর্বল থাকে, এরকম জিনিসগুলো যারা তুলে ধরতে পেরেছে তারা মার্কস পেয়েছে। এখন যদি এই কথাগুলো তোমাদের জন্য গেল, আমি কিন্তু এই ক্লাসটি তোমাদের ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করে দিব, যাতে পরবর্তীতে কেউ শুনতে চাইলে হয়তো শুনতে পারে, বা চাইলে দেখতে চাইলে দেখতে পারে। যেমন তোমরা তো সবাই এখানে এখন বর্তমান নেই, আছো কিছু, বাকি আরো অনেকেই নেই হয়তো, বা কখনো যদি তাদের মনে চায় তাহলে সেই ক্লাসটা তারা দেখে নিতে পারবে। আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই। আর তোমাদের মনে যদি সদিচ্ছা থাকে যে আমি ইংরেজিতে ভালো করব, ইংরেজিতে এ প্লাস পাওয়ার নিয়ত রাখি, তো তুমি ওইভাবে এখন থেকে আগাইতে পারো। যদি তোমার বেসিক ভিত্তিটা মজবুত হয়ে যায় তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। ইন্টারমিডিয়েটের পরে আর কোনো ভালোভাবে শেখার আসলে ধাপ থাকে না। এখন যদি তুমি শিখো, এটা তোমার পরীক্ষারও কাজে লাগবে, লাইফেরও কাজে লাগবে। আমরা এখন একটু তাহলে আমাদের আলোচনায় ফিরে যাই। টেন্স অফ ভার্ব, গতদিন একটু আলোচনা করেছিলাম যে টেন্স তো তিন ধরনের হয়, তাই না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হলো ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্স, এই যে আমরা এরকম শিখেছিলাম কি, প্রেজেন্ট টেন্স, এরপরে প্রেজেন্ট টেন্স এর পরে কোন টেন্স হয়? পাস্ট টেন্স, এরপরে হলো, ফিউচার সরি, টেন্স। ফিউচার ফিউচার টেন্স। টেন্স। এটার সংক্ষেপে একটা ধারণা তোমাদেরকে আমি গতকাল দিয়েছিলাম। প্রেজেন্ট টেন্স হতো বর্তমানে যে কাজগুলো হয়, সচরাচর হয়, সাধারণত হয়, এগুলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের একটা চিনিবার উপায় আমি তোমাদের বলি, দেখো, বাংলা ক্রিয়ার শেষে যদি ল থাকে তাহলে তুমি মনে করবা যে এটা পাস্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি ল থাকে, যেমন তিনি বাড়ি গিয়েছিলেন অথবা তিনি বাড়ি গেলেন, এইরূপ যদি হয়, আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো, এই যে ল, এই শব্দটা যদি থাকে তাহলে মনে করবো পাস্ট টেন্স সংক্ষেপে। আর যদি এইরকম থাকে যে আছে ব, অথবা আছে বেন, তাহলে এটা ফিউচার টেন্স। আমি এখনই তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা ইনশাল্লাহ বুঝবে। চিন্তা করো, দেখো, কথাগুলো শোনার সাথে সাথে যাতে তুমি বুঝতে পারো। একটা হলো যেমন আমি বাড়ি যাই, এই যে যাই, এটার শেষে কি ল আছে? নাই, তাহলে এটা পাস্ট টেন্স না। আবার এটার শেষে কি ব আছে? না, তাহলে ফিউচার টেন্স না। তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স। এইভাবে তুমি বুঝবে। আর দেখো, আমি যদি এইভাবে বলি আমি বাড়ি গিয়েছিলাম, তাহলে এইখানে বাংলা ক্রিয়ার শেষে কি পেয়েছে? বাড়ি গিয়েছিলাম। এই যে ল আছে, অন্তত ল অথবা লর ম আছে, তাহলে মনে করবে পাস্ট টেন্স। আর যদি এরকম হয় আমি বাড়ি যাব, তাহলে এখানে দেখো শেষে ব আছে, তাহলে এটা ফিউচার টেন্স। অন্তত এই তিনটা জিনিস দেখে তুমি চিন্তা করবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স। এইটা তুমি অন্তত ধারণা একটা করতে পারবে। আর এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা প্রকার আছে, যেটা তোমরা গতদিন বলেছিলে অনেকে, বা কেউ কেউ বলতেছিলে। তাহলে প্রত্যেকটা টেন্সের আবার প্রকার আছে, যেটা সেটা হলো কি, যে একটা হলো ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় হলো কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় হলো কি, ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স,
আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হলো এই প্রত্যেকটা টেন্স এই চার ধরনের হয়: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটু ভালো করে খেয়াল করো এখানে, ইনডিফিনিট দ্বারা যে টেন্স বোঝায় এটা হলো সাধারণ টেন্স। বর্তমানে যেমন আমি যাই, সে যায়, তাহারা যায়, এরকম। তাহলে এইটা মনে রাখবে যে এটা সাধারণ টেন্স, এটা এরকম ভাবে মনে রাখো। আমার কথা পুরোপুরি যদি খেয়াল করো তাহলে তোমার কাছে ধারণাগুলো ক্লিয়ার হবে। সাধারণ কাল, আর এইটাতে যখন আসবে কন্টিনিউয়াস টেন্স তখন মনে করবে এটা চলমান কাল। চলমান কাল। চলমান কাল কি? অর্থাৎ যেটা চলতেছে। যেমন আমি যাইতেছি, সে যাইতেছে, তুমি যাইতেছো, তাহারা যাইতেছে। অর্থাৎ এরকম যেটা চলতেছে এটা হলো চলমান কাজ। আর এই যে পারফেক্ট টেন্স, যেটা পারফেক্ট মানে কি পূর্ণ, কোনো কিছু পারফেক্ট হয়ে গেছে। তাহলে এইটা হলো ঘটিত কাল, পুরা ঘটিত কাল। অর্থাৎ পুরা যে জিনিসটা ঘটে গেছে, পুরা ঘটিত কাল, কোনো কাজ পুরো হয়ে গেছে। যেমন সে বাড়ি এসেছে, সে ঢাকা গিয়েছে, এগুলো হলো পুরা ঘটিত কাল। আসিয়াছে, গিয়াছে, এই ধরনের হলে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হলো পুরা ঘটিত চলমান কাল যেটা। অর্থাৎ আমি এটা তোমাদেরকে একটু দিয়ে দিই, অর্থাৎ তোমরা এতটুকু খেয়াল রাখো, পরে আমি পুরা ঘটিত চলমান কাল, অর্থাৎ এর মধ্যে পুরা ঘটিত আছে এবং চলমানও আছে। তোমরা যত দুর্বলই হও, আমি কিছু জিনিস এখন আগে প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ হবে। আচ্ছা, আই মানে কি এটা সবাই জানো না? জি স্যার। আই এটা শব্দের অর্থ কি? আমি। আমি। আচ্ছা, আইটা কোথায় হারিয়ে গেল? আই। এরপরে ইউ শব্দের অর্থ কি? তুমি। তুমি। তাহলে উই শব্দের অর্থ কি? আমরা। তো সবাই একটু করে খেয়াল করবে। আচ্ছা, ইউ এর দুইটা অর্থ আছে, কি কি বলো তুমি তো? তোমরা। তুমি, তোমরা, তোমরা। দুইটাই হতে পারে, ঠিক আছে। জি। আমি, আমরা, তুমি, তোমরা। আচ্ছা, আই আমি, উই দে, আমরা, ইউ তুমি তোমরা। দে অর্থ কি? তারা। তাহারা। দে অর্থ হলো তারা। তাহারা। আচ্ছা, বয়েজ শব্দের অর্থ কি? ছেলেরা বা ছেলে। ছেলেরা। সবাই একটু খেয়াল করবে। গার্লস, এটার অর্থ কি? আমি কিন্তু আর 5 মিনিটের মেয়েরা, গার্লস অর্থ হলো মেয়েরা। দেখো, জি স্যার। এইগুলো দিয়ে আমরা যখন বাক্য বলবো, যেমন আমি পড়ি, তাহলে ইংরেজি কি হবে? আই রিড। আই রিড। আমি পড়ি, আই রিড। আমি যদি বলি আমরা পড়ি তাহলে কি হবে? উই রিড।